বস্তিতে টিকাদান শুরু। সৌদি আরবের 15 লাখ ভ্যাকসিন সহায়তা, কোয়ারেন্টাইন শর্ত শিথিলের সম্ভাবনা। স্বাস্থ্যের নথি গায়েবে জড়িত 4 জন শনাক্ত, নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। নারী চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না, পরিবর্তন আসছে সাক্ষ্য আইনে, জানুয়ারির মধ্যে সংশোধনী নির্দেশ। বিশেষ নিরাপত্তা পাবে বঙ্গবন্ধুর পরিবার, বিচারক অভিশংসনের রায় পুনর্বিবেচনার শুনানি শিগগিরই। এবং থামছে না মেডিকেল কলেজে ভর্তি জালিয়াতি, বাড়ছে ভুয়া চিকিৎসক, ঝরে পড়ছে মেধাবীরা। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। মতিহারির সবুজ চত্বরে চিরসাহিত্য বাংলা কথা সাহিত্যের দিকপাল হাসান আজিজুল হক। শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় মানুষের ঢল। রাজধানীর করাইল বস্তিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। 3 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাস প্রতিরোধে ধাপে ধাপে অন্য বস্তিতেও চলবে এই কার্যক্রম। টিকা পেয়ে খুশি করাইল বস্তির বাসিন্দারা, আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। মহাখালীর করাইল বস্তি। ভ্যাকসিনের জন্য সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা নারী পুরুষ সকলের। খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোর গোড়দোড়ায় পৌঁছে গেছে টিকা কার্যক্রম। এই বস্তির অনেক বাসিন্দা আগেই টিকা নিয়েছেন, যারা বাকি আছেন তারা প্রথম ডোজ নিতে আসছেন স্বতঃস্ফূর্তভাবে। অপেক্ষা করে হইলো দেওয়া ভালো টিকাটা, এই জন্য অপেক্ষা করতে আসছি। যাতে অসুখ বিসুখ না হোক, এই কারণে করোনা যাতে না ধরে। টিকার আবেদন করছিলাম বুঝছেন, সেই সিমটা আমার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ওইটার মেসেজ আসে নাই, এর কারণে আজকে দেওয়া হলো টিকাটা। এখন তো ভালোই লাগছে, টিকা দিতে কোনো সমস্যা হয়েছে না কি, আগে তো সুযোগ পাই নাই, দিতে পারি নাই। করাইল বস্তিতে নির্ধারিত 7টি কেন্দ্রে 25টি বুথে স্পট নিবন্ধন করে টিকা নিতে পারছেন বাসিন্দারা। অ্যাস্ট্রাজেনেকার টিকায় চলছে কার্যক্রম। পাসপোর্ট রেজিস্ট্রেশন করে নিবন্ধন করছে, এনআইডি কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। পাসপোর্ট জন্ম নিবন্ধন এগুলো আমাদের নিষেধ। এখানে মহিলাদের খুবই চাপ, ক্রাউডটা প্রচুর, কিন্তু আমরা সুষ্ঠুভাবে দিতে পারছি। সরকারের এমন উদ্যোগে খুশি বস্তির এসব মানুষ। টিকা যে আমরা দিছি, প্রধানমন্ত্রী যে আঙ্গরে দিয়েছে, এটা তো আমরা পাবো না, কোনো বেলায় পাইব না, এটা তো আমরা পাইয়া খুশি হইলাম। টিকাই তো ভালো লাগছে, আমাকে প্রধানমন্ত্রী আমাকে টিকা দিছে, এটা আমরা ধন্যবাদ জানাই। আমাদের এখানে এসে দেওয়ার জন্য আমরা অনেক ভালো খুশি হয়েছি। 18 বছরের নিচে কাউকে টিকা দেয়া হচ্ছে না। পর্যায়ক্রমে অন্য বস্তিতেও দেয়া হবে করোনা টিকা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সৌদি সরকার অনুমোদন না দেওয়া পর্যন্ত সিনোফার্মের টিকা নেওয়া বাংলাদেশি শ্রমিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও বুস্টার ডোজ নিতে হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সকল ভ্যাকসিন অনুমোদনের বিষয়টি এখনও বিবেচনাধীন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসআই ইউসুফ আল দোহাইলি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। করোনার ভ্যাকসিন যখন বিশ্বের 135টি দেশে পায়নি, তখন বাংলাদেশের নাগরিকদের বিনামূল্যে টিকা দেওয়া শুরু হয়। সারা বিশ্বেই স্বীকৃতি মিলেছে এই টিকা গ্রহণ। এখন টিকাকরণের সক্ষমতা দাঁড়িয়েছে দিনে 80 লাখ, নিয়মিত দেওয়া হচ্ছে 15 লাখ। এরই মধ্যে 21 কোটি টিকা কিনেছে বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় পেয়েছে আরও 9 কোটি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকে 15 লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উপহার দিল সৌদি আরব। সাথে আছে $1 মিলিয়ন সমমূল্যের চিকিৎসা সরঞ্জাম। হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, টিকা দেয়ায় করোনা নিয়ন্ত্রণে সুফল মিলছে। বর্তমানে যে পরিকল্পনা আছে তাতে সামনের দিনগুলোতে দেশে ভ্যাকসিনের কোনো সংকট হবে না। Pfizer, AstraZeneca, Sinopharm, 4 of them, right? 4 of them. The people those who have taken 2 doses of those vaccines, they are allowed. প্রশ্ন আসে, বাংলাদেশি শ্রমিকদের সিনোফার্মের টিকা নেওয়ার পরও কেন সৌদি আরবে কোয়ারেন্টাইন ও বুস্টার ডোজ নিতে হচ্ছে? সেটা বিষয়ে তারা কাজ করছে এবং সেটা তারা দিবে, কিন্তু না দেওয়া পর্যন্ত আমাদেরকে যে সৌদি গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমাদের লোকজন যেতে হবে। রাষ্ট্রদূত জানালেন, এ সমস্যার সমাধান হবে, তবে সময় সাপেক্ষ। Saudi Arabia
to consider the Chinese vaccine, and inshallah they will respond positive. Don't concentrate only on the vaccine. We are stamping every day 4,000 visas. এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া 8টি ভ্যাকসিনের 4টির অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 50 বিলিয়ন বৃক্ষরোপণ কার্যক্রমে বাংলাদেশি শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 17টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় প্রতিষ্ঠানটির 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এই 4 জনকে চিহ্নিত করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব। বিভাগীয় মামলার ফলাফল পাওয়ার পর এদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েব হয় গেল 27 অক্টোবর। পরের দিন শাহবাগ থানায় এই বিষয়ে সাধারণ ডায়েরি করে মন্ত্রণালয়। ঘটনা তদন্তে দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলমকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত সপ্তাহে স্বাস্থ্য শিক্ষা বিভাগের 4 কর্মচারীকে চিহ্নিত করে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। আর এর উপর ভিত্তি করে 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব। 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে, লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে সেই অনুযায়ী। বরখাস্ত হওয়া 4 কর্মচারী হলেন ক্রয় ও সংগ্রহ 2 শাখার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা, জোসেফ সর্দার, প্রশাসন 2 এর অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন 3 শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাতিল হচ্ছে সাক্ষ্য আইনের 2টি ধারা, নতুন আরও কিছু ধারা সংযোজন করা হচ্ছে। সংশোধিত আইনে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন না করার বিধান যুক্ত করা হচ্ছে। সাক্ষ্য আইনের খসড়া উপস্থাপন করে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন হাইকোর্টকে আইনটির বিস্তারিত জানিয়েছেন। 4 জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করেছেন বিচারপতি M ইনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চ। শাকির আরজুর রিপোর্ট। এখনও কোনো নারী ধর্ষণের শিকার হলে কি করবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন, দ্বিধায় ভোগেন নির্যাতিতার পরিবারও। মেডিকেল টেস্ট থেকে মামলা পর্যন্ত যেতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকেন ভিকটিম। থানা বা আদালতে দ্বারস্থ হওয়ার আগে ভাবতে হয় শতবার। আদালতেও প্রতিপক্ষের নানা অশালীন প্রশ্নের মুখোমুখি হতে হয় নির্যাতিতাকে। দুশ্চরিত্র প্রমাণ করতে বিব্রত করা হয় নারীকে। এ অবস্থায় হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল জানান 2টি ধারা বাতিল সহ আরও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে সাক্ষ্য আইনে। এভিডেন্স অ্যাক্টের যে খসড়া যেটা রেডি করেছেন সেখানে আরও কতগুলো ধারাকে অ্যামেন্ড করা হচ্ছে, কতগুলো ধারা নতুন প্রতিস্থাপন করা হচ্ছে এবং কিছু ধারাকে নতুনভাবে এখানে সংযোগ করা হচ্ছে। আইনের খসড়ায় তথ্যের সাথে ডিজিটাল রেকর্ড সংযোজন করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত নেয়ার বিধানও রাখা হয়েছে আইনে। ডিজিটাল যে এগুলোকে আইনে সাক্ষ্য আইনে গ্রহণ করার জন্য কতগুলো বিধান আনছেন। সেই ক্ষেত্রে একটু হচ্ছে যে এটা ডিজিটালটা এটা কী হবে, রেকর্ডটা কী হবে, কী ওই হবে, এইগুলো এখানে আছে। যারা এই রায় লেখেন তারা যদি রায় কথাগুলো লিখছেন, এগুলো করছেন, ওনারা রেন্ট্রি মামলার ঘটনা নিয়েই প্রশ্নটা অবতারণা করেন যে ওই রায়ে অনেক কিছু শব্দ আছে যেটা একজন নারীর জন্য মানে ঠিক শোভনীয় না। বা সম্প্রতি একটি ধর্ষণ মামলার রায়ে আসামিরা খালাস পাওয়ায় সাক্ষ্য আইনের এই ধারা 2টি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়। হাইকোর্ট থেকে বলা হলো যে আগামী 4 জানুয়ারিতে এই বিষয়টা ওনারা আবার দেখবেন। তখন পর্যন্ত এই পিটিশনের শুনানিটা মুলতবি করা হয়েছে এবং 4 জানুয়ারিতে সরকার পক্ষ থেকে এসে জানানো হবে যে এই সংশোধনীটা ইতিমধ্যে পাশ হয়ে গেছে নাকি এই ব্যাপারে কি অগ্রগতি হয়েছে। এদিকে সাক্ষ্য আইনের 2টি ধারা বাতিলের প্রস্তাব সহ আইনের সংশোধনী বিল জানুয়ারিতে সংসদের শীতকালীন অধিবেশনে উত্থাপন করার কথা রয়েছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের বিষয়ে শিগগিরই শুনানি হবে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একটি আইন প্রণয়নের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এখন যে অবস্থা তাতে সুযোগ না থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবার জেলে গিয়ে আবেদন করলে তা বিবেচনা করা হবে। এদিন সংসদে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী বিল পাশ হয়েছে।
বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলীতে বিরোধী দলীয় নেতা ও উপনেতা পারিতোষিক ও বিশেষাধিকার বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। সহকর্মী সংসদ সদস্যবৃন্দ বিলের ওপর আলোচনায় অংশ নেন বিএনপি ও সংসদের বিরোধী দলীয় সাংসদরা। বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনায় ষোড়শ সংশোধনী প্রসঙ্গে জাতীয় পার্টির একজন এমপির বক্তব্যের জবাব দেন আইনমন্ত্রী। 16th অ্যামেন্ডমেন্টের মামলাটা আপিল বিভাগে রিভিউয়ের জন্য আছে। 16th অ্যামেন্ডমেন্টের যেই জাজমেন্টটা দেওয়া হয়েছিল, দেয়ার ইজ অ্যান এরার অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। মাননীয় আপিল বিভাগ বলেছেন যে খুব শিগগিরই তারা এই মামলাটা শুনে দিবেন। খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিএনপির সংসদ সদস্য 401 ধারা নিয়ে বিতর্ক উপস্থাপন করেন। 401-এর 1 এবং 401-এর 4 ক ধারা ভালো করে পড়লে দেখা যায়, আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয়, তারপরেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। অর্থাৎ 401 ধারা অনুযায়ী সরকার চাইলে যে কোনো সময় যে কোনো দেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জবাবে আইনমন্ত্রী জানান, নিষ্পত্তিকৃত আবেদনে পুনরায় আদেশ দেওয়ার আইন নেই। 401 ধারায় যে দরখাস্তটা করা হয়েছিল সেই দরখাস্তটা নিষ্পত্তি হয়ে গেছে। 1 উপধারা, 2 উপধারা, 3 উপধারা, 4 উপধারা, 5 উপধারা, 6 উপধারায় কোথাও নাই যে ওটাকে আবার টেনে এনে আবার ওটাকে আমি রিভাইভ করতে পারি। দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য ল। সংসদে কণ্ঠ ভোটে পাশ হয় সরকারি ঋণ আইন, পারিতোষিক ও বিশেষাধিকার বিল। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে পাশ হয় বিশেষ নিরাপত্তা বাহিনী বিল 2021। স্থিরীকৃত আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল 2021 সংসদে পাশ হলো। বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্যরা যেখানেই অবস্থান করুন না কেন এসএসএফ তাদের দৈহিক নিরাপত্তা দেবে। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন, তার অবস্থা খুব একটা ভালো না, চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া জরুরি বলেও জানান তিনি। মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোরও দাবি জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে গতকাল প্রথম তিনি সিসিইউতে তার বেড থেকে রত হাতে তিনি চেয়ারে বসেছেন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। থেমে নেই মেডিকেল কলেজে ভর্তি জালিয়াতি। ভুয়া ডাক্তারদের কেউ কেউ সনদ নিয়ে পাড়ি জমাচ্ছেন দেশের বাইরে। এভাবে চলতে থাকলে নকল ডাক্তারদের ভিড়ে হারিয়ে যাবেন প্রকৃত মেধাবীরা। আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। একজন ভুয়া চিকিৎসক দিলারা বেগম পাশ না করেই এমবিবিএস ভর্তি হয়েছিলেন বরিশাল মেডিকেল কলেজে। 1996-97 শিক্ষাবর্ষে ভর্তির পর 2004 সালে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সনদ পান দিলারা। অতঃপর স্বামীর সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে। নিয়মিত রোগীও দেখেন সেখানে। প্রায় 1.5 যুগ পর অডিট অধিদপ্তরের অনুসন্ধানে ধরা পড়েছে ভুয়া ডাক্তার দিলারা বেগমের জাল ভর্তির নানান তথ্য। 1996-97 সালে বরিশাল মেডিকেল কলেজে ভর্তির তথ্যে নাম নেই দিলারার। অকৃতকার্য হয়েও শুধু টাকার জোরে এমবিবিএস ডাক্তার বনে গেছেন তিনি। টাকার জোরে এমন কত শত দিলারা রাতারাতি ডাক্তার হয়ে যাচ্ছেন তার হিসেব কে জানে। মেডিকেল শিক্ষার্থীদের অভিমত, এই অনিয়ম বন্ধ না হলে মেধাবীরা ঝরে পড়বে আর জালিয়াত ডাক্তারের সংখ্যা বাড়বে দেশে। মানুষের লাইফ নিয়ে আমরা ডিল করি ফিউচারে, সো এখানে যদি জেনিউন মেধাবীরা না আসে সেই ক্ষেত্রে ফিউচারে গিয়ে আসলে সাধারণ মানুষের প্রপার ট্রিটমেন্টটা পাবে না। একদল দেখা যায় কোশ্চেন জালিয়াতি করে অথবা কোশ্চেন ফাঁস করে অনেকে চান্স পায় ভালো ভালো মেডিকেলে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা মেধাবী স্টুডেন্ট, অ্যাকচুয়াল যারা মেধাবী স্টুডেন্ট, তারা কিন্তু চান্স পায় না। প্রত্যেক ইয়ারে যে ডক্টর বের হচ্ছে, তাদের যারা কোশ্চেন ফাঁস করে যারা চান্স পাইছে তারা কিন্তু একজন ভালো ডাক্তার হয়ে বের হতে পারবে না ম্যাক্সিমামই। মেডিকেলে যখন তারা পাস করে যাবে, স্বাস্থ্য সেক্টরকে কি দিতে পারছি? এখানে কিন্তু আমরা কোয়ালিটি সম্পন্ন ডাক্তার পাচ্ছি না। সবাই মিলে যদি আমরা এই জিনিসটাকে প্রোটেস্ট করতে পারি,
পারি, এই জায়গায় যদি আমরা স্বচ্ছতার জায়গা রাখতে পারি এবং সমাজটাও সুন্দর হবে, স্বচ্ছতা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরই ভর্তি জালিয়াতির অভিযোগ শোনা যায়, আটকও হয় কেউ কেউ, কিন্তু বন্ধ হয়নি ভুয়া ভর্তির প্রক্রিয়া। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং মেধাবীরা বাদ পড়ে যাচ্ছেন, যাদের যোগ্যতা নেই তারা অন্য কোনো চোরাই পথে এখানে ঢুকে যাচ্ছে। তাহলে বাংলাদেশের চিকিৎসা অবস্থা আসলেই খুব শোচনীয় হয়ে দাঁড়াতে বাধ্য। বিশেষজ্ঞদের অভিমত, জাল ভর্তি চক্রের মূল উৎপাটন না করলে একসময় দেশ ভরে যাবে ভুয়া ডাক্তারে। যখন ডাক্তারের সংখ্যা অত্যন্ত অপ্রতুল, সেখানে একজন মেধাবী এবং যোগ্য ডাক্তার প্রত্যেকটা উপজেলাতেই দরকার, তা না হলে গ্রাম বাংলার মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। থেমেই গেল আগুন পাখির ডানা ঝাপটানো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। এর আগে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে। হাসান আল মোবিনের ক্যামেরায় রাষ্ট্রীয় বিভাগীয় প্রতিনিধি বজুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শোকে মুহ্যমান সবুজ মতিহার। বেলা 12টায় বরেণ্য কথাসাহিত্যিক ও শিক্ষক হাসান আজিজুল হকের মরদেহ নেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। পরে শ্রদ্ধা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রিয় শিক্ষককে একে একে শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এরপর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পাশে চিরনিদ্রায় শায়িত হন হাসান আজিজুল হক। লেখার মধ্য দিয়ে তিনি আজীবন মানুষের জীবন সংগ্রামের কথাই বলেছেন, বাড়িয়েছেন বাঙালির বোধের বৃত্ত। আমরা বিশ্বাস করি যে স্যার ওখানে থেকে আমাদের পরবর্তী প্রজন্ম, শুধু না যারা আছে উত্তর প্রজন্ম, তাদেরকে উনি প্রেরণা যোগাবেন। এখানে যে একটি সুশীল সংস্কৃতি চর্চা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদের অবদান অসামান্য। আমাকে তিনি বলছিলেন ওরা যেন চর্চা বন্ধ না করে। এবং কখনো কখনো আমরা তাকে সক্রেটিসের সাথে তুলনা করেছি। আমার মনে হয়েছে যে আমরা এই মানে বর্তমানকালের তিনি যেন একজন সক্রেটিস। অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র চেয়েছিলেন, এই জায়গায় আমাদের কাজ করতে হবে, তাহলে বলবো আমরা যে তার লড়াই আমরা চালিয়ে গেলাম এবং তার যে আদর্শ, সেই আদর্শকে আমরা বাঁচিয়ে রাখবো। সোমবার রাত 9:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাউজিং সোসাইটির নিজ বাসভবন উজানে বার্ধক্যজনিত কারণে মারা যান অধ্যাপক হাসান আজিজুল হক। রত্না সামান, 21 টেলিভিশন। বাংলা ভাষার অন্যতম প্রধান কথা সাহিত্যিক আগুন পাখি হাসান আজিজুল হক। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার লেখার প্রধানতম অনুষঙ্গ। রাজনৈতিক দর্শন তার লেখায় প্রতিফলিত হয়েছে, তবে তার সাহিত্যকে মার্ক্সবাদের নামে কোনো প্রকোষ্ঠে আবদ্ধ করেননি। হাসান আজিজুল হকের চিরপ্রস্থানে শোকবিহ্বল সাহিত্যাঙ্গন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 60-এর দশকেই মর্মস্পর্শী বর্ণনা ভঙ্গির জন্য কথা সাহিত্যিক হিসেবে সুনাম কুড়িয়েছেন আগুন পাখির জনক হাসান আজিজুল হক। রার বঙ্গ তাঁর গল্পের পটভূমি। 1939 সালে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার জব গ্রামে জন্মের পর বসবাস পূর্ব বাংলায়। ছাত্রাবস্থায় রাজনীতিতে জড়িয়ে নির্যাতিত হন পাকিস্তানি সেনাদের হাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করে নিজ বিদ্যাপীঠেই অধ্যাপনা করে কাটিয়েছেন। শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনে অন্যতম কাণ্ডারি ছিলেন হাসান। দায়িত্ব নিয়েছিলেন লেখক শিবির, সাংস্কৃতিক জোটসহ বহু গুরুত্বপূর্ণ সংগঠনের। ঔপন্যাসিক ও ছোট গল্পকার হিসেবে বাংলা সাহিত্যের বিশাল আঙিনায় অনন্য স্থান হাসান আজিজুল হকের। 2006 সালে লেখা প্রথম উপন্যাস আগুন পাখি অবিভক্ত বঙ্গের রার অঞ্চলের এক কালপর্বকে এঁকেছেন এই উপন্যাসে। মহামারী, অনাহার, অসাম্প্রদায়িক বিভাজন কিংবা দেশভাগের বিন্দুগুলোকে স্পর্শ করেছেন লেখার প্রতিটি স্তরে। রবীন্দ্রনাথের পরে বাংলা ছোট গল্পের সবচেয়ে বড় বাঁকবদল ঘটেছে তার হাতেই। রেখে গেছেন এক অনন্য পরম্পরা। শুধু সাহিত্য নয়, দর্শনের অধ্যাপক হাসান ক্লাসরুমেও ছিলেন অনন্য। অতলের আঁধি, অপ্রকাশের ভার আর কথা লেখার কথায় হাজির হয়েছেন রাজনৈতিক দর্শনের অধ্যাপক।
1970-এ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 1999 সালে 21শে পদক এবং 2019 সালে স্বাধীনতা পুরস্কার তার অদম্য সাহিত্যকর্মেরই স্বীকৃতি। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। ই কমার্স প্রতিষ্ঠানের কাছে লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য, সাইবার ঝুঁকির আশঙ্কা পুলিশ প্রধানের। গৃহস্থালির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে ঢাকা উত্তর সিটি, ফেব্রুয়ারিতে প্রকল্পের কাজ শুরু। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের কাছে লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য আছে উল্লেখ করে সাইবার ঝুঁকির আশঙ্কা করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আগে ঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে জানার পরামর্শ দেন তিনি। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীপু শিকদারের রিপোর্ট। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাইবার স্পেস ব্যবহারে বাংলাদেশ এগিয়েছে বহুদূর। দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 4 কোটির উপরে, কিন্তু দিনে দিনে বাড়ছে সাইবার স্পেসে হয়রানির শিকার নারীর সংখ্যা। এই বাস্তবতায় 2020 সালের 16 নভেম্বর যাত্রা শুরু করে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। পুলিশ সদর দপ্তরে এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে আইনি সহায়তা পাওয়া নারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এত দ্রুত রেসপন্স করেছে, তারা যে অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে। প্রতিষ্ঠার পর থেকে 17,000 নারী এখানে অভিযোগ দায়ের করেছেন জানিয়ে পুলিশ প্রধান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক হতে হবে। সেফটি এবং সিকিউরিটি মেজার্স কি আছে এটা না জেনে দয়া করে এই সোশ্যাল মিডিয়ার আননোন পৃথিবীতে ঝাঁপ দিয়ে পড়বেন না, এবং প্রত্যেকে কিন্তু ঝুঁকিতে থাকবেন। বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফার গ্রহণ করতে গিয়ে লাখ লাখ মানুষ এসব প্রতিষ্ঠানকে তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে দিয়েছে। হ্যাকাররা এর সুযোগ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি। এই সমস্ত ই কমার্স সাইটের কাছে এখন লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ ব্যক্তিগত তথ্য আছে। এখন চাইলে কিন্তু হ্যাকাররা বা থার্ড পার্টি এই সমস্ত ইনফরমেশন যদি কালেক্ট করতে পারে এবং আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সাইবার হয়রানির শিকার নারীদের ট্রমা কাটাতে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক কাউন্সিলিংয়ের উপর জোর দেন পুলিশ প্রধান। দীপু শিকদার, 21শে টেলিভিশন, ঢাকা। গৃহস্থালী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী ফেব্রুয়ারিতে রাজধানীর আমিনবাজারে শুরু হবে প্রকল্প বাস্তবায়নের কাজ। প্রতিদিন উৎপাদন হবে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ। প্রকল্পটি বাস্তবায়নে চীনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হবে চলতি বছরেই। মাহমুদ হাসানের রিপোর্ট। গৃহস্থালী বর্জ্য, যার পরিকল্পিত ব্যবহারে রক্ষা পায় পরিবেশ, অর্থনীতিও হয় সমৃদ্ধ। বিশ্বের অনেক দেশ বর্জ্য থেকে তৈরি করছে বিদ্যুৎ। বাংলাদেশও এমন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, যার বাস্তবায়ন শুরু হবে আগামী বছরের প্রথম দিকেই। উত্তর সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় 3,000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। এই বিপুল বর্জ্যের গন্ধে নাকাল নগরবাসী। ভোগান্তি থেকে ঢাকাবাসীকে রক্ষার পাশাপাশি বর্জ্যের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ থেকেই সরকারের এই উদ্যোগ। ঢাকা উত্তরের সেটা বিদেশি বিনিয়োগকারীদের সাথে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে, আর আশা করি তারা ফেব্রুয়ারি থেকে কাজ আরম্ভ করবে। উত্তর সিটির বর্জ্য ফেলা হচ্ছে আমিনবাজারের বিশাল ল্যান্ডফিল্ডে। সেখানেই হবে এই বিদ্যুৎ কেন্দ্র। 42.5 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রে প্রতিদিন ব্যবহৃত হবে 3,000 মেট্রিক টন বর্জ্য। বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। চায়নার একটি কোম্পানির নাম হইল সিএমএসসি। এই সিএমএসসি কোম্পানির সাথে আমরা এমইউ করতে যাচ্ছি, এবং বিদ্যুৎ বিভাগ কাজটি মূলত বাস্তবায়ন করবে, এবং আমরা তাদেরকে জায়গা দিব। প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ও উৎপাদিত বিদ্যুতের ব্যবহারে সরকারের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য সক্ষমতা ইতিমধ্যে অর্জন করেছেন। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে তারা যদি ইন্টারেস্টেড হয় তারা পুরো বিনিয়োগটা করবে, আর আমরা শুধুমাত্র বিদ্যুৎটা কিনে নেব। বিদ্যুৎ কেনার মাধ্যম দিয়ে তাদের বিনিয়োগকৃত অর্থ তারা উত্তোলন করবে। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিক্ষিপ্তভাবে পড়ে থাকবে না গৃহস্থালী বর্জ্য। নগরীয় হবে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত।
মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। পার্বত্য অঞ্চলের নিপুণ শিল্পকর্ম কোমর তাঁত। পাহাড়িদের আর্থসামাজিক উন্নয়নে শিল্পটির সম্ভাবনা অপার। কোমর তাঁতে ঘুরে যেতে পারে পাহাড়ি নারীদের জীবন চাকা। সংশ্লিষ্টরা বলছেন এটির বাণিজ্যিক প্রসারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জরুরি। খাগড়াছড়ির প্রতিনিধি চিংমেপুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। নানা রঙের সুতা আর নকশায় পাহাড়ি জনপদের ঘরে ঘরে তৈরি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ তাঁতের কাপড়। কোমরের সাথে দড়ি বেঁধে তৈরি করা হয় বলে নিপুণ এই শিল্পকর্ম পরিচিতি পেয়েছে কোমর তাঁত হিসেবে। চাদর, ওড়না, পিনন, খাদি, বিছানা চাদর, উত্তরীয় সহ বাহারি রঙের পণ্য তৈরি হয় কোমর তাঁতে। উপজাতি নারীরাই ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রেখেছেন। স্থানীয়রা জানান, একসময় পাহাড়ে উৎপাদিত তুলা থেকে চরকার সাহায্যে সুতা তৈরি করে পিনন ও থামির কাজ করা হতো, কিন্তু প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হওয়ায় এখন বাজার থেকে সুতা কিনেই বোনা হচ্ছে কাপড়। আর এ কাজে পাহাড়ি নারীরাই বাঁশ ও কাঠের পুরনো পদ্ধতি অবলম্বন করছেন। এই চাদরগুলো তৈরি করে আমরা বিক্রি করে আমরা সংসার চালাই। অরনা হলে 1500 টাকা, ওই ফুল সহ আর কি, আর যদি ফুল ছাড়া ওইটা 1000 টাকা। এখন এই শিল্পটা মনে হচ্ছে যে আসলে এটা আরও টিকে থাকবে বা এটা প্রসার লাভ করবে, যেহেতু আমাদের বাজার ব্যবস্থাপনায় এটা ভালো একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী কোমর তাঁতের উন্নয়ন ও বিকাশে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে দরকার উপযুক্ত প্রশিক্ষণ। ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে, তাদেরকে ট্রেনিং দিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে তারা যেন এটা বোনা কাটার দিক দিয়ে মনোযোগ হয়। কোমর তাঁত পণ্যের বাণিজ্যিক প্রসার ঘটলে ভাগ্য বদলে যেতে পারে পাহাড়ি নারীদের। তাই সরকারি পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। রত্না সামান, 21 টেলিভিশন। সন্ধ্যা সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। মোংলায় কয়লাবাহী বাল্কহেড ডুবি, 3 নাবিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। মোংলা বন্দরে পশুর নদীর হারবাড়িয়ায় জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের নিখোঁজ 2 কর্মচারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে। সন্ধ্যায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে সুকালী মহিউদ্দিন ও গ্রিজার নূর ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। বাল্কহেডের শাটার মালিক মোহাম্মদ মানিক জানান, সুকানী মহিউদ্দিনের ছেলে বাল্কহেড কর্মচারী রবিউল এখনও নিখোঁজ। সোমবার পশুর চ্যানেলে হারবাড়িয়া 9 নম্বরে অবস্থানরত বিদেশি জাহাজ MV এলিনা B1 থেকে কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ফারদিন 1 বাল্কহেড। এ সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশি বাণিজ্যিক জাহাজ MV হ্যান্ডপার্কের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা 5 কর্মচারী নদীতে পড়ে গেলেও 2 জন সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মার্জিন ঋণ নীতিমালা পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। ডিএসসি প্রধান সূচক আবারও ছাড়িয়েছে 7000 পয়েন্ট। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া 376টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 219টির, কমেছে 130টির, আর অপরিবর্তিত ছিল 27টির দর। ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স 115 পয়েন্ট বেড়ে উঠে আসে 7056 পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1491 কোটি 85 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 65 কোটি 93 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য মাহমুদুল্লাহকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপে ব্যর্থতার পর বড় পরিবর্তনের আভাস ছিল ক্রিকেট বোর্ডের। অপেক্ষায় ছিল ক্রিকেট প্রেমীরা।
ঘোষিত দলে নেই মুশফিক, সাকিব, রুবেল, সাইফুদ্দিন, সৌম্য ও লিটন। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন আকবর আলী ও শাহিদুল ইসলাম। এছাড়া ইয়াসির আলী রাব্বি ও সাইফ হাসানেরও জায়গা হয়েছে দলে। অন্য সদস্যরা হলেন নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হাসান পাটোয়ারি ও নাসুম আহমেদ। শেষ করছি নবান্ন উৎসবের খবর দিয়ে। কৃষিভিত্তিক সভ্যতায় আদিকাল থেকে উদযাপন করা হয় নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে আমন ধান উঠলে কয়েকদিন ব্যাপী চলে এই উৎসব। গ্রামীণ এই উৎসব শহুরে মানুষের কাছে পরিচয় করে দিতে রাজধানীতে আয়োজন করা হয় উৎসবের। আরও জানাচ্ছেন মফিউর রহমান। হেমন্ত এলেই দিগন্ত জোড়া ফসলের মাঠ ছেয়ে যায় হলুদ রঙে। শোভা দেখে আনন্দে নেচে ওঠে কৃষকের মন। অগ্রহায়ণে মাঠ জুড়ে ধান কাটার ধুম। এ সময় ব্যস্ত সময় কাটান কৃষাণীরা। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে। ঢেকির তালে মুখর হয় বাড়ির আঙিনা। শুরু হয় গ্রাম্যবধূর নায়র, আত্মীয় স্বজনের দাওয়াত, পিঠা, পায়েস, মুড়ি, মুড়কি আর নতুন চালের ভাতের সুগন্ধে মৌ মৌ চারিপাশ। খোলা জায়গায় বসে মেলা। বাংলার এই প্রাচীনতম উৎসবের সাথে খুব একটা পরিচিত নয় শহুরে মানুষ। তাই রাজধানীর শিল্পকলা একাডেমির চত্বরে এই আয়োজন। সূর্যের প্রথম প্রহরে নবান্নের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এখনই উৎসব গ্রামকে ছাড়িয়ে ইট পাথরের শহরে এসে হাজির হয়েছে। প্রত্যেকটি জায়গায় এখনই নবান্নের উৎসব হয়, পৌষ মেলা হয়। চিরায়ত বাংলার এ অনুষঙ্গের সাথে শহুরে মানুষের পরিচয় করিয়ে দেয়াই আয়োজনের মূল লক্ষ্য। এই প্রকৃতির সাথে একটি বন্ধন তৈরি করা আমাদের আধুনিক প্রজন্মদের সাথে নিয়ে, এবং এই যে সময়টা এসছে এটা কংক্রিটের জঙ্গলে সবাইকে জানান দেওয়া এবং বারবার কৃষকদের কাছে ফিরে যাওয়া। আয়োজনে ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। শিল্পীদের কণ্ঠে উঠে আসে আবহমান বাংলার নানা সঙ্গীত। নূপুরের নিক্কণে লোকজ সঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এমন আয়োজন নগর জীবনে বিরল অভিজ্ঞতা। করোনা পরবর্তী সময়ে এসে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। দুঃসময় শেষে উৎসব তো ভালোই লাগবে। নবান্নের রূপসুধা ধরা দিয়েছে কবি সাহিত্যিকের কাব্য ও সাহিত্যেও। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বস্তিতে টিকাদান শুরু। সৌদি আরবের 15 লাখ ভ্যাকসিন সহায়তা। কোয়ারেন্টাইন শর্ত শিথিলের সম্ভাবনা। স্বাস্থ্যের নথি গায়েবে জড়িত 4 জন শনাক্ত, নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। নারী চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না, পরিবর্তন আসছে সাক্ষ্য আইনে। জানুয়ারির মধ্যে সংশোধনীর নির্দেশ। বিশেষ নিরাপত্তা পাবে বঙ্গবন্ধুর পরিবার। বিচারক অভিশংসনের রায় পুনর্বিবেচনার শুনানি শিগগিরই। থামছে না মেডিকেল কলেজ ভর্তি জালিয়াতি, বাড়ছে ভুয়া চিকিৎসক, ঝরে পড়ছে মেধাবীরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।